হ্যালো বন্ধুরা, টাকা শুধু একটা কাগজের টুকরো বা ডিজিটাল নাম্বার নয়, বরং এটা আমাদের চিন্তাভাবনা, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের জীবনের দিক নির্ধারণ করে। কিছু মানুষ খুব দ্রুত টাকা কামায় কিন্তু ধরে রাখতে পারে না, আবার কিছু মানুষ সাধারণ আয়ের মধ্যেও ধনী হয়ে যায়। আসলে এমন কেন হয়? টাকা কামানো, বাঁচানো এবং বাড়ানোর সাইকোলজি না বুঝে আমরা কখনোই এটাকে সঠিক উপায়ে সামলাতে পারবো না। মর্গান হাউজেলের বই দ্য সাইকোলজি অফ মানি শুধু ইনভেস্টিং বা ফাইন্যান্সের কথা বলে না, বরং এটা আমাদের শেখায় যে আমাদের অভ্যাস, আমাদের আচরণ এবং আমাদের দৃষ্টিভঙ্গি টাকার সাথে কেমন হওয়া উচিত। এই বই আমাদের বলে যে টাকা শুধু নম্বর নয়, বরং ইমোশন এবং মাইন্ডসেটের খেলা। এই ভিডিওতে আমরা এই বই থেকে শিখব টাকার সাইকোলজির 8টা গোল্ডেন রুল। আমরা শুধু সেটাই জানি যা আমরা নিজের জীবনে দেখেছি বা আমাদের বাবা মা এবং আশেপাশের মানুষ আমাদের শিখিয়েছে। যদি কেউ ধনী পরিবারে জন্মায় তাহলে তার টাকা নিয়ে কোনো বিশেষ চিন্তা থাকবে না, কিন্তু যে দরিদ্রতায় জন্মেছে সে টাকা বাঁচানো এবং খরচ করার ব্যাপারে সম্পূর্ণ আলাদাভাবে চিন্তা করবে। এই কারণেই মানুষ আলাদা আলাদা উপায়ে টাকা ব্যবহার করে। বোঝার বিষয় হলো, কেউই নিজের হিসাবে ভুল নয়। একজন দরিদ্র কৃষক যে হঠাৎ কিছু টাকা উপার্জন করে, সে হয়তো তা তৎক্ষণাৎ খরচ করে ফেলবে, কারণ সে সারা জীবন অভাবে কাটিয়েছে এবং সে শিখেছে যে টাকা হাতে আসা মাত্র ব্যবহার করতে হয়। অন্যদিকে যে ব্যক্তি একটা ধনী পরিবার থেকে এসেছে, সে টাকা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করার কথা ভাবতে পারে। দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, কিন্তু এর মানে এই নয় যে তাদের কেউ পাগল। আমরা প্রায়ই অন্যদের টাকা সংক্রান্ত সিদ্ধান্ত দেখে তাদের বিচার করি। যখন কেউ লটারি জেতার পরে শীঘ্রই দেউলিয়া হয়ে যায়, আমরা ভাবি সে কতটা মূর্খ ছিল। কিন্তু আমরা দেখি না যে সেই ব্যক্তি কোন ধরনের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল। তার জন্য হঠাৎ এত বড় পরিমাণ টাকা পাওয়া ছিল এমন যেন কাউকে সাঁতার না শিখিয়েই সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া। সে জানে না এটা কিভাবে সামলাতে হয়। আমরা সফলতাকে প্রায় কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার সাথে নেওয়া সিদ্ধান্তের ফলাফল মনে করি, কিন্তু আসলে কি তাই? শুধু পরিশ্রম এবং বুদ্ধিমত্তা কি কাউকে ধনী বানাতে পারে, নাকি এতে ভাগ্য এবং ঝুঁকিরও বড় হাত আছে? চিন্তা করুন, যদি বিল গেটস আমেরিকার কোনো ছোট গ্রামে জন্মাতেন যেখানে স্কুলে কম্পিউটারই ছিল না, তাহলে কি তিনি আজকের মতো হতেন? তিনি কি মাইক্রোসফটের ভিত্তি স্থাপন করতে পারতেন? এটা বলা মুশকিল। বিল গেটসের সফলতায় তার পরিশ্রম এবং বুদ্ধিমত্তার অবদান আছে, কিন্তু তিনি ভাগ্যবানও ছিলেন যে তার স্কুল ছিল আমেরিকার সেই গোটা কয়েক স্কুলের মধ্যে একটি যেখানে সবার আগে কম্পিউটার এসেছিল। তিনি সেই সুযোগটা কাজে লাগিয়েছেন, কিন্তু সেই সুযোগটা না পেলে হয়তো গল্পটা অন্যরকম হতো। আরেকটা উদাহরণ দেখুন, লটারি জেতা একজন ব্যক্তি কোটিপতি হতে পারে, কিন্তু যদি সে সব টাকা এলোমেলো খরচ করে দেয় এবং কয়েক বছরের মধ্যে আবার গরিব বসে যায়, তাহলে কি এটা তার মূর্খতা, নাকি এটা শুধুই ঝুঁকির খেলা যেখানে সে শুরুতে ভাগ্যবান ছিল কিন্তু পরে ভাগ্য সাথ ছেড়ে দিয়েছে? ভাগ্য এবং ঝুঁকি একই মুদ্রার দুটো পিঠ। যেভাবে আমরা আমাদের সফলতার কৃতিত্ব নিজেদের দিই, তেমনি ব্যর্থতার জন্য অন্যদের বা পরিস্থিতিকে দোষ দিই। কিন্তু সত্যি হলো, আমাদের জীবনে যা কিছু ঘটে তা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নয়। আমরা আমাদের সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি, কিন্তু তার ফলাফলের উপর নয়। আমরা ধরে নিই যে কেউ যদি সফল হয় তাহলে সে সবকিছু সঠিক করেছে, কিন্তু আসলে অনেক মানুষ পরিশ্রমী এবং মেধাবী হয়েও সফল হতে পারে না শুধুমাত্র এই কারণে যে তারা সঠিক সুযোগ পায়নি। আবার অনেকে যাদের ততটা যোগ্যতা নেই, তারাও শুধু সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার কারণে সফল হয়ে যায়। এর মানে এই নয় যে পরিশ্রম এবং বুদ্ধিমত্তার কোনো মূল্য নেই, কিন্তু এটা অবশ্যই বোঝা উচিত যে সফলতা এবং ব্যর্থতায় ভাগ্য এবং ঝুঁকির খুব বড় হাত আছে। এখন চিন্তা করুন, যদি কেউ শেয়ার বাজারে খুব ভালো টাকা কামাচ্ছে, তাহলে কি এটা শুধু তার বুদ্ধিমত্তার ফল, নাকি এটাও সম্ভব যে সে এমন একটা সময় বিনিয়োগ করছে যখন বাজার দ্রুত উপরে যাচ্ছে? অন্যদিকে আরেকজন যে সমান মেধাবী কিন্তু মন্দার সময় বিনিয়োগ করছে, সে হয়তো টাকা হারাচ্ছে। আমাদের মন এটা মেনে নিতে কষ্ট পায় যে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা সফল মানুষদের গল্পকে আদর্শ মনে করি এবং ভাবি যদি আমরাও তাই করি তাহলে আমাদেরও একই ফলাফল মিলবে। কিন্তু আমরা ভুলে যাই যে প্রতিটা গল্পে ভাগ্য এবং ঝুঁকি দুটোই খেলা করে। এর সবচেয়ে বড় ক্ষতি হলো আমরা ভুল আদর্শ বেছে নিই। যদি কেউ শুধু ভাগ্যের কারণে সফল হয়েছে আর আমরা তার নকল করতে শুরু করি, তাহলে আমরাও সফল হব না।
আবার যদি কেউ খুব পরিশ্রমী ছিল কিন্তু ঝুঁকি বা রিস্ক নেওয়ার কারণে ব্যর্থ হয়েছে, তখন আর আমরা তার থেকে শেখাই বন্ধ করে দিই, তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হারাবো। তো আমাদের কি করা উচিত? সবার আগে আমাদের বুঝতে হবে যে কোনো সফলতা বা ব্যর্থতা শুধু ব্যক্তির গুণের কারণে হয় না। আমাদের অন্যদের গল্পগুলো মনোযোগ দিয়ে যাচাই করতে হবে এবং বুঝতে হবে যে তারা কি ভাগ্যবান ছিল নাকি তাদের কৌশল সত্যিই কার্যকর ছিল। এছাড়া আমাদের নিজের সফলতাকে পুরোপুরি নিজের পরিশ্রমের ফলাফল মনে করে অহংকার করা উচিত নয়। হতে পারে আমাদের সফলতায়ও ভাগ্য বড় ভূমিকা রেখেছে। আর সবচেয়ে জরুরি কথা, আমাদের অন্যদের ব্যর্থতাকে পুরোপুরি তাদের মূর্খতা মনে করে বিচার করা উচিত নয়। কারণ হতে পারে তারা সবকিছু ঠিক করেছিল, কিন্তু তারা শুধু ভুল সময়ে ভুল জায়গায় ছিল। টাকার দুনিয়ায় একটা অদ্ভুত জাল বিছানো আছে, আর সেটা হলো আরও বেশি পাওয়ার চাহিদা। কেউই বলে না যে আমার কাছে এখন যথেষ্ট আছে, আমি তাতেই সন্তুষ্ট। সে কোটিপতি হোক বা একজন সাধারণ চাকরিজীবী, সবাই আরও বেশি বেশি পাওয়ার চাহিদায় দৌড়ে ছুটছে। টাকা কামানোর ক্ষুধা এত বেড়ে যায় যে কেউ কখনো অনুভব করে না যে এখন যথেষ্ট হয়েছে। এটা শুধু গরিব বা মধ্যবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এমনকি কোটিপতিদের মধ্যেও এই লোভ দেখা যায়। চিন্তা করুন, কেন কিছু ধনী মানুষ যাদের কাছে ইতিমধ্যেই এত আছে যে তাদের আগামী 7 প্রজন্ম আরামে থাকতে পারবে, তারা ভুল পথ অবলম্বন করে আরও বেশি কামানোর চেষ্টা করে। তারা দুর্নীতি করে, নিয়ম ভাঙে, ঘুষ নেয় এবং অনেক সময় জেলেও যায়। তাদের কি টাকার দরকার ছিল? না, আসলে তারা যথেষ্ট অনুভব করতে পারে না। একটা মজার উদাহরণ দেখুন, বার্নি ম্যাডাফ। তিনি একজন সফল বিনিয়োগকারী ছিলেন যার কাছে ইতিমধ্যেই কোটি কোটি ডলার ছিল, কিন্তু তিনি তারপরও প্রতারণায় জড়িয়ে পড়লেন শুধুমাত্র এই কারণে যে তার আরও বেশি চাইছিল। যখন তার দুর্নীতি ধরা পড়ল, তখন শুধু তিনি তার সব সম্পত্তি হারালেন না, বরং জেলেও যেতে হলো। তার পরিবারের সম্মান মাটিতে মিশে গেল। এই গল্প আমাদের কি শেখায়? এটা যে যখন আমরা যথেষ্ট বুঝি না, তখন আমরা আমাদের সুখ, সম্মান এবং আত্মসন্তুষ্টি বিক্রি করে দিই। বেশি পাওয়ার ইচ্ছা করতে শুরু করি, প্রমোশনের পরে, বেতন বাড়ার পরেও আমাদের শান্তি আসে না, কারণ আমাদের চারপাশে এমন মানুষ থাকে যারা আমাদের চেয়ে বেশি কামাচ্ছে। আমাদের সমস্যা এটা নয় যে আমাদের কাছে কম টাকা আছে, বরং এটা যে আমরা সবসময় তুলনা করছি। আমাদের কাছে যা আছে সেটা তখনই ভালো লাগে যতক্ষণ না আমরা অন্য কাউকে আমাদের চেয়ে ভালো করতে দেখি। আমরা ভুলে যাই যে এই দৌড়ের কোনো শেষ নেই। যদি আমরা সন্তুষ্ট হতে না শিখি, তাহলে আমরা যত টাকাই কামাই না কেন, সেটা আমাদের কখনো খুশি করতে পারবে না। যথেষ্টের এহসাস থাকা খুব জরুরি, কারণ লোভের কোনো সীমা নেই, এবং যখন আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখি না, তখন এটা আমাদের গিলে ফেলে। এর মানে এই নয় যে আমাদের পরিশ্রম করা বা আর্থিকভাবে এগিয়ে যাওয়া বন্ধ করে দিতে হবে, বরং এর অর্থ হলো আমাদের বুঝতে হবে যে টাকা শুধু একটা মাধ্যম, জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। আমাদের ঠিক করতে হবে কতটা যথেষ্ট, যাতে আমরা একটা সুষম এবং সুখী জীবন যাপন করতে পারি। যারা এটা বুঝে যায় তারা জীবনে বেশি সন্তুষ্ট থাকে। তারা তাদের খুশিকে টাকার স্তূপের সাথে নয়, বরং তাদের সম্পর্ক, অভিজ্ঞতা এবং মানসিক শান্তির সাথে যুক্ত করে। তারা জানে যে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো কেনা যায় না, যেমন ভালোবাসা, বন্ধুত্ব, স্বাস্থ্য এবং প্রশান্তি। যদি আমরা এই সত্যটা তাড়াতাড়ি বুঝে নিয়ে যে যথেষ্ট কি, তাহলে আমরা অপ্রয়োজনীয় টেনশন থেকে বাঁচতে পারি এবং আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলতে পারি। টাকা বাড়ানোর সবচেয়ে বড় রহস্য কি? কেউ এটাকে স্মার্ট ইনভেস্টমেন্ট বলে, কেউ ভালো কৌশল মনে করে, আবার কেউ ভাবে এর জন্য অনেক বেশি টাকা কামানো দরকার। কিন্তু সত্যি কথা, এর চেয়ে অনেক বেশি সাধারণ এবং শক্তিশালী। চক্রবৃদ্ধি সুদ, এটা পৃথিবীর সবচেয়ে বড় আর্থিক জাদু, যেটা যদি বুঝে নেওয়া যায় তাহলে এটা যে কাউকে ধনী বানাতে পারে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবচেয়ে মহান বিনিয়োগকারী কে, তাহলে হয়তো আপনার উত্তর হবে ওয়ারেন বাফেট। এটা সত্যিও, কিন্তু আপনি কি জানেন যে তার সম্পত্তির অধিকাংশ অংশ তখন বেড়েছে যখন তিনি তার 60-এর দশকে ছিলেন? তিনি কোনো সুপার হিউম্যান নন, বরং তিনি শুধু একটা সাধারণ জিনিস বুঝেছেন এবং গ্রহণ করেছেন, চক্রবৃদ্ধির জাদু। তিনি শুধু বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করেননি, বরং দীর্ঘ সময় ধরে করেছেন। এটাই তার আসল রহস্য। কল্পনা করুন আপনার কাছে 10,000 টাকা আছে এবং আপনি প্রতি বছর 10% সুদে বিনিয়োগ করছেন। প্রথম বছরের শেষে আপনার কাছে 11,000 টাকা হবে। দ্বিতীয় বছর যখন সুদ আবার যুক্ত হবে, তখন এটা 10,000-এর উপর নয়, বরং 11,000-এর উপর যুক্ত হবে, যার ফলে আপনার টাকা আরও দ্রুত বাড়বে। সময়ের সাথে এই প্রক্রিয়া এত শক্তিশালী হয়ে যায় যে শেষের বছরগুলোতে টাকা নিজে নিজেই বাড়তে থাকে।
প্রমাণ হল ওয়ারেন বাফেটের যাত্রা। তিনি 11 বছর বয়সেই বিনিয়োগ শুরু করেছিলেন এবং তা অবিরাম চালিয়ে গেছেন। যদি তিনি 30 বছর বয়সে বিনিয়োগ শুরু করতেন তাহলে তিনি আজকের মতো কোটিপতি হতেন না। এর মানে হল বিনিয়োগে যত তাড়াতাড়ি শুরু করা যায় তত ভালো। কিন্তু এখানে একটা সমস্যা আছে। অধিকাংশ মানুষ ধৈর্য রাখে না। তারা তাড়াতাড়ি টাকা কামানোর চাহিদায় শর্টকাট খোঁজে, ঝুঁকিপূর্ণ চুক্তি করে এবং তারপর ব্যর্থ হলে মনে করে বিনিয়োগ তাদের জন্য নয়। তাদের বুঝতে হবে যে চক্রবৃদ্ধি কোনো ম্যাজিক ট্রিকের মতো নয় যা তৎক্ষণাৎ ফলাফল দেয়। এটা বাঁশ গাছের মতো কাজ করে। শুরুতে ধীর বৃদ্ধি হয়, কিন্তু একবার যখন এটা গতি পায় তখন এটাকে থামানো অসম্ভব হয়ে যায়। এখন ভাবুন, কত মানুষ টাকা বাঁচানোকে পিছিয়ে দিতে থাকে এই ভেবে যে তাদের কাছে এখন কম টাকা আছে বা পরে বেশি বাঁচাবে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। যদি কেউ 20 বছর বয়সে প্রতি মাসে শুধু 5,000 টাকা বিনিয়োগ করে এবং বার্ষিক 12% রিটার্নের সাথে 40 বছর ধরে চালিয়ে যায়, তাহলে রিটায়ারমেন্টের সময় এটা কোটি কোটিতে পরিণত হতে পারে। অন্যদিকে যদি কেউ 30 বছর বয়সে শুরু করে, তাহলে একই ফলাফল পেতে তাকে দ্বিগুণ টাকা বিনিয়োগ করতে হবে। এর সবচেয়ে বড় শিক্ষা হলো, বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়, শুধু টাকা নয়। বেশি বিনিয়োগ করা ভালো, কিন্তু দীর্ঘ সময় ধরে বিনিয়োগ বজায় রাখা তার চেয়েও বেশি জরুরি। এই কারণেই ধৈর্যশীল বিনিয়োগকারীরা সবসময় জেতে। চক্রবৃদ্ধির আরেকটা কমাল হলো, এটা শুধু টাকায় নয়, বরং জীবনের প্রতিটা দিকে প্রযোজ্য। জ্ঞান ও চক্রবৃদ্ধিতে বাড়ে। যদি আপনি প্রতিদিন শুধু 1% ভালো হন, তাহলে বছরের শেষে আপনি 37 গুণ ভালো হতে পারেন। এই একই নিয়ম আমাদের অভ্যাস, ফিটনেস এবং সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। যারা ক্রমাগত ছোট ছোট উন্নতি করে, তারা কয়েক বছর পরে অন্যদের থেকে অনেক এগিয়ে যায়। তাই যদি ধনী হওয়ার আসল রহস্য বুঝতে হয়, তাহলে এটা কোনো গোপন কৌশল নয়। এটা বোঝায় যে সময় এবং ধৈর্য দিয়ে অলৌকিক কাজ হয়। যারা বিনিয়োগ তাড়াতাড়ি শুরু করে এবং ধৈর্য বজায় রাখে, তারা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যায়। এটাই চক্রবৃদ্ধির জাদু। ধীর কিন্তু সবচেয়ে শক্তিশালী। সম্পদ অর্জন করা এক কথা, কিন্তু সেটা ধরে রাখা সম্পূর্ণ আলাদা খেলা। অনেক মানুষ ধনী হয়ে যায়, কিন্তু মাত্র কয়েকজনই তাদের সম্পদ দীর্ঘ সময় ধরে বজায় রাখতে পারে। পৃথিবীতে অসংখ্য এমন উদাহরণ আছে যেখানে মানুষ হঠাৎ করে অনেক ধনী হয়েছে, কিন্তু মাত্র কয়েক বছরই সবকিছু হারিয়ে ফেলেছে। কারণ টাকা কামানো এবং তা সামলানোর নিয়ম আলাদা। ভাবুন, আপনি কঠোর পরিশ্রম করে অনেক টাকা কামিয়েছেন। এখন পরবর্তী প্রশ্ন হলো, এই টাকা কি সবসময় আপনার কাছে থাকবে? আপনি কি ভবিষ্যতেও এটা বাড়াতে পারবেন? ইতিহাস সাক্ষী যে যারা শুধু ধনী হওয়ার দিকে মনোযোগ দিয়েছে কিন্তু ধনী থাকার শিল্প শেখেনি, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ হঠাৎ ধনী হয়েছে, কিন্তু কিছু ভুলের কারণে সবকিছু হারিয়েছে। লটারি জেতাদের গল্পগুলো এরই প্রমাণ। একটা রিপোর্ট অনুযায়ী 70% লটারি বিজয়ী কয়েক বছরের মধ্যেই আবার গরিব হয়ে যায়, কারণ তারা টাকা ধরে রাখার মানসিকতা গ্রহণ করেনি। ধনী থাকার জন্য দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল ভয় এবং ধৈর্য। ভয় মানে এই নয় যে আপনাকে বিনিয়োগ বা টাকা কামানোর ভয় পেতে হবে, বরং এটা বোঝা যে যে কোনো সময় জিনিসপত্র ভুল হতে পারে। যারা এই ভয় বোঝে তারা সবসময় ব্যাকআপ প্ল্যান রাখে। তারা ঝুঁকি কমাতে তাদের বিনিয়োগ বৈচিত্র্যময় রাখে এবং অকারণে বড় ঝুঁকি নেয় না। দ্বিতীয় জরুরি গুণ হল ধৈর্য। টাকা কামাতে ধৈর্য লাগে, কিন্তু তা ধরে রাখতে আরও বেশি ধৈর্য লাগে। অনেকে অল্প সময় ধনী হওয়ার চক্করে অনেক বেশি ঝুঁকি নেয় এবং যখন জিনিসগুলো ভুল হয় তখন তারা সব কিছু হারিয়ে বসে। অন্যদিকে যারা ধীরে ধীরে কিন্তু ক্রমাগত বাড়ে, তারা দীর্ঘ সময় টিকে থাকে। টাকার সবচেয়ে বড় উদ্দেশ্য কি? তাহলে আপনার উত্তর কি হবে? কেউ বলবে নিরাপত্তা, কেউ বলবে আরাম, আর কেউ বলবে জাঁকজমক। কিন্তু আসলে টাকার সবচেয়ে বড় শক্তি হলো এটা আপনাকে স্বাধীনতা দেয়, নিজের জীবন নিজের মতো করে বাঁচার স্বাধীনতা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোনো না কোনো জিনিসের জন্য সংগ্রাম করছে। একটা ভালো চাকরি, বেশি বেতন, বড় বাড়ি, দামি গাড়ি। কিন্তু যদি খেয়াল করেন তাহলে এই সব জিনিস শেষ পর্যন্ত আমাদের একটাই লক্ষ্যে পৌঁছায়। আমরা আমাদের সময় এবং সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ চাই। আমরা চাই যে আমরা আমাদের হিসাবে বাঁচতে পারি, কারো আদেশ বা বাধ্যবাধকতা ছাড়া। এটাই আসল স্বাধীনতা। কল্পনা করুন আপনার কাছে এত টাকা আছে যে আপনাকে শুধু জীবিকার জন্য কাজ করতে হয় না, বরং আপনি শুধু এই জন্য কাজ করছেন যে আপনি করতে চান। এটা সবচেয়ে বড় সুখ। এটা আপনাকে আত্মসম্মান, সন্তুষ্টি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, খুশি থাকার শক্তি দেয়। ধনী হওয়া এবং স্বাধীন হওয়ার মধ্যে পার্থক্য আছে। অনেক ধনী মানুষও আসলে স্বাধীন নয়। তারা দামি গাড়িতে ঘোরে, বড় বিজনেস চালায়, কিন্তু তবুও তাদের কাছে নিজের সময় নেই। তারা অন্যদের প্রত্যাশা, সমাজের চাপ এবং নিজেদের উচ্চাভিলাষে এমনভাবে জড়িয়ে যায় যে তারা নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারে না।
অন্যদিকে কিছু মানুষ আছে যাদের কাছে খুব বেশি টাকা নেই, কিন্তু তারা পুরোপুরি স্বাধীন। তারা ঠিক করে কখন, কোথায় এবং কিভাবে কাজ করবে। আসল সম্পদ শুধু ব্যাংক ব্যালেন্সে নেই, বরং এতে যে আপনি কতটা স্বাধীনতার সাথে জীবনযাপন করতে পারছেন। যারা এটা বুঝে যায় তারা তাদের টাকা এমনভাবে ব্যবহার করে যে তারা তাদের সময় এবং শক্তি বাঁচাতে পারে। তারা এমন বিনিয়োগ করে যা তাদের দীর্ঘমেয়াদী স্বাধীনতা দিতে পারে, শুধু তাৎক্ষণিক সুযোগ সুবিধা নয়। যদি খেয়াল করেন তাহলে দেখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি থাকা মানুষরা তারাই যাদের নিজেদের সময়ের ওপর নিয়ন্ত্রণ আছে। তারা যখন চায়, যেখানে চায়, যা চায় করতে পারে। তারা পরিবারের সাথে সময় কাটাতে পারে, নিজের শখ পূরণ করতে পারে এবং মানসিক শান্তিকে অগ্রাধিকার দিতে পারে। কিন্তু এই স্বাধীনতা পেতে কিছু ত্যাগও করতে হয়। অনেক সময় আমাদের অপচয় থেকে বাঁচতে হয়, ছোট ছোট ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করতে হয় এবং ধৈর্য রাখতে হয়। আমাদের বুঝতে হয় যে আজকের সামান্য সঞ্চয় এবং বুদ্ধিমত্তা আমাদের ভবিষ্যতে এমন অবস্থানে নিয়ে যেতে পারে যেখানে আমরা নিজের শর্তে বাঁচতে পারব। যারা স্বাধীনতার গুরুত্ব বোঝে তারা টাকাকে শুধু খরচ করার জিনিস মনে করে না, বরং এটাকে একটা মাধ্যম হিসেবে দেখে যা তাদের জীবনের উপর নিয়ন্ত্রণ পেতে সাহায্য করে। তারা শুধু ধনী হবার জন্য টাকা কামায় না, বরং তারা এজন্য টাকা কামায় যাতে তারা অন্যের নিয়ন্ত্রণে না থাকে। শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনি কি শুধু ধনী হতে চান নাকি আপনি সত্যিই স্বাধীন থাকতে চান? যদি আপনার লক্ষ্য স্বাধীনতা হয় তাহলে আপনাকে টাকার ব্যাপারে একটা নতুন চিন্তাভাবনা গড়ে তুলতে হবে। আপনাকে বুঝতে হবে যে আসল সম্পদ সেটাই যা আপনাকে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার শক্তি দেয়। এটাই আসল খুশি, এটাই আসল সাফল্য এবং এটাই টাকার সবচেয়ে বড় শক্তি। দ্য সাইকোলজি অফ মানি আমাদের শেখায় যে টাকা শুধু অঙ্কের খেলা নয়, বরং এটা আমাদের আবেগ, চিন্তাভাবনা এবং অভ্যাসের সাথে গভীরভাবে জড়িত। এই বইয়ের সবচেয়ে বড় বার্তা হল ধনী হওয়া এবং ধনী থাকার মধ্যে বড় পার্থক্য আছে। টাকা কামানো এক কথা, কিন্তু সেটা সঠিক উপায়ে পরিচালনা করা এবং নিজের জীবনের স্বাধীনতা আনা আসল খেলা। আমরা এই যাত্রায় দেখেছি কিভাবে ভাগ্য এবং ঝুঁকি আমাদের আর্থিক সাফল্যকে প্রভাবিত করে, কেন লোভ আমাদের ধ্বংস করতে পারে এবং কেন চক্রবৃদ্ধি সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমরা এটাও শিখেছি যে টাকা কামানোর চেয়ে বেশি জরুরি সেটা বাঁচানো এবং বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করা, যাতে আমরা আমাদের জীবন আমাদের শর্তে বাঁচতে পারি। আসল ধনী হওয়া দামি বাড়ি বা লাক্সারি গাড়িতে নয়, বরং সেই মানসিক শান্তিতে যেখানে আমাদের টাকার চিন্তা করতে হয় না। যদি আমরা টাকাকে সঠিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি এবং দীর্ঘমেয়াদী চিন্তা গ্রহণ করি, তাহলে আমরা শুধু আর্থিকভাবে শক্তিশালী হতে পারব না, বরং একটা সুখী এবং সুষম জীবনও যাপন করতে পারব। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন, আপনার মতামত কমেন্টে শেয়ার করবেন এবং এরপরও এরকম বইয়ের গল্পর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে থাকেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।